সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় চ্যাপ্টার। তৃতীয় চ্যাপ্টারে বলা হচ্ছে যে কিছু টপিক রয়েছে, সেই থার্ড চ্যাপ্টারে বলা হচ্ছে পদার্থ কি। তো আমরা পদার্থ বিষয়টা জানতে চাই, পদার্থ কি। শুধু এইটুকু মনে রাখবো যে যার ভর আছে এবং যে জায়গা দখল করে তাকে বলবো আমরা পদার্থ। এবং এই পদার্থকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে: সলিড, লিকুইড এবং গ্যাস, অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাস হিসেবে বিভক্ত করা হয়ে থাকে। তো এর মধ্যে আবার কিছু পদার্থ রয়েছে মৌলিক এবং কিছু পদার্থ রয়েছে যৌগিক। আসলে মৌলিক পদার্থটা কি? মৌলিক মানে হচ্ছে ফান্ডামেন্টাল, এবং মৌলিক পদার্থ মানে হচ্ছে যে পদার্থটা একটি মাত্র উপাদান দ্বারা তৈরি, অর্থাৎ একটি মাত্র উপাদান দ্বারা গঠিত হবে এবং ওই পদার্থকে বিভাজিত করলে অন্য কোনো পদার্থ এখানে পাওয়া যাবে না। যেমন আমরা বলতেছি গোল্ড। এই যে গোল্ড, এই গোল্ডকে আমরা যদি ভাঙি তাহলে আমরা কখনোই কি পাবো না? গোল্ড ব্যতীত অন্য কিছু পাবো না। গোল্ড তাহলে একটি মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ কি? যে পদার্থগুলোকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। যেমন আমরা যদি বলি পানি, H2O, পানিকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা পাবো হাইড্রোজেন এবং অক্সিজেন। অর্থাৎ পানিকে ভাঙলে একাধিক উপাদান পাওয়া যায়, সো পানি একটি যৌগিক পদার্থ। তারপরের টপিকটা হচ্ছে অণু এবং পরমাণু কি। অণু এবং পরমাণু হচ্ছে পরমাণুর বিষয়ে যদি আমরা প্রথমত বলি, মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কি আমরা একটু আগেই বললাম, যে সকল পদার্থ একটি মাত্র উপাদান দ্বারা গঠিত তাদেরকে আমরা বলে থাকি যে মৌলিক পদার্থ। আচ্ছা, মনে করো একটা মৌলিক পদার্থ ইট। আচ্ছা, ইটটাকে আমরা ভেঙে 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 আমরা একবারে যদি পাউডারের মতো করে ফেলি এবং এমন অবস্থায় পৌঁছালো যে ওই পাউডারকে আর ভাঙানো যাচ্ছে না, তাহলে ওই পাউডারের প্রত্যেকটি কণাই হচ্ছে কি? পরমাণু। কার? ইটের। অর্থাৎ আমরা বলতেছি যে ইট কিন্তু মৌলিক ধরেছিলাম, তাহলে মৌলিকের ক্ষুদ্রতম কণাটাই হচ্ছে কি? পরমাণু। তাহলে পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকেই পরমাণু বলা হয়। এবার আসি অণু। এই জিনিস অণু, অণুটা হচ্ছে যদি দেখা যায় যে অনেকগুলো পরমাণু একসঙ্গে যুক্ত আছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পরমাণু একসঙ্গে যুক্ত আছে। যেমন হাইড্রোজেন যদি একটা পরমাণু হয় তাহলে দুইটা হাইড্রোজেন মিলে তৈরি হবে H2। তাহলে এই H2টাই হবে কি? অণু। কিন্তু এটা যখন এককভাবে থাকবে তখন তার নাম হচ্ছে পরমাণু। ক্লিয়ার? আচ্ছা, অণু পরমাণু যেমন আমরা বলতেছি পানি, এটাকে যদি আমরা ভাঙি তাহলে হাইড্রোজেনের পাবো দুইটা, অক্সিজেনের পাবো একটা, মোট পাবো কয়টা? তিনটা। এটাই হচ্ছে সেই অণু। তবে অণু অর্থাৎ অণুকে ভাঙার পর যে পরমাণুগুলো পাওয়া যাবে সেই পরমাণুগুলো যদি এক প্রকারেরই হয় তবে আমরা এটাকে বলবো হচ্ছে মৌলিক পরমাণু। আর যদি দেখা যায় যে আমরা পানিকে ভাঙলাম, পানিকে ভাঙার পরে দুই প্রকার কিন্তু পরমাণু পেয়েছি, সুতরাং এই পানি কিন্তু একটি যৌগিক অণু। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো বলা হচ্ছে প্রতীক এবং সংকেত কি। প্রতীক এবং সংকেত খুব সংক্ষিপ্ত একটা বিষয়। সেটা হচ্ছে যে আমরা যে আমাদের 118টা মৌল রয়েছে, এই 118টা মৌলের মধ্যে প্রত্যেকের ইংরেজি নাম আছে, ল্যাটিন নাম আছে। ইংরেজি নাম বা ল্যাটিন নামের যে প্রথম বর্ণ বা সংক্ষিপ্ত রূপ, এটাকে বলা হয় কি? যে প্রতীক। যেমন আমরা বলতেছি, বিশেষ করে ল্যাটিন নাম থেকে যেগুলোর প্রতীক নেওয়া হয়েছে এগুলোতে বিশেষ করে দুটো করে বর্ণ থাকে, একটা ক্যাপিটালে আর একটা স্মলে। যেমন আমরা বলতেছি কাপরাম। কাপরাম, কাপরাম মানে হচ্ছে কপার। বাংলায় যেটাকে আমরা তামা নামে জানি সেটাই হচ্ছে কাপরাম। অর্থাৎ CU, এই যে দেখো একটা ক্যাপিটালে একটা স্মলে, মানে এটা মোটামুটি কিছু ল্যাটিন নাম থেকে যেগুলো নেওয়া হয়েছে, বিশেষ করে এগুলো
দেখা যাচ্ছে যে একটা ক্যাপিটাল এবং একটা স্মল নিয়ে করা হয়ে থাকে, বিশেষ করে সবগুলোতে নয়। তো এবং যদি আমরা বলি যে হাইড্রোজেন, তাহলে এই যে হাইড্রোজেন হাইড্রোজেন এই যে হাইড্রোজেনের এইচ, এই এইচ দ্বারা আমরা বলতেছি এই এইচটাই হচ্ছে কি হাইড্রোজেনের প্রতীক। যেমন কপারের প্রতীক হচ্ছে সিইউ, আর্জেন্টাম বা যেটাকে আমরা সিলভার বলতেছি AG। ঠিক এইরকম মৌলের ইংরেজি নাম অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি যে প্রতীক। এবং এখানে সংকেত রয়েছে। যে কোনো অণু, মৌলিক অণু বলো, যৌগিক অণু, যেমন আমরা বলতেছি এটা হলো মৌলিক অণু, এটা হচ্ছে যৌগিক অণু। হ্যাঁ, এই যে মৌলিক অণু বা যৌগিক অণুর যে রূপ, সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপটাকে বলা হয় সংকেত। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে যে মৌলিক কণিকা আসলে কি? মৌলিক কণিকাটা হচ্ছে এরকম। আমরা বিজ্ঞানী জন ডাল্টনের মাধ্যমে 1803 সালে জানতে পারি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা বলে থাকি কি পরমাণু। তো পরে এসে জানা যায় যে পরমাণুকে ভাঙলেও কিন্তু 3 প্রকার কণিকা পাওয়া যায়। এই 3 প্রকার কণিকাকে বলা হয় মৌলিক কণিকা। এই 3 প্রকার কণিকাটা হচ্ছে কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ক্লিয়ার? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। 1897, 1919 এবং 1932, অর্থাৎ ইলেকট্রন আবিষ্কার হয় 1897 সালে, প্রোটন আবিষ্কার হয় 1919 সালে এবং নিউট্রন আবিষ্কার হয় 1932 সালে। এবং এদের আবিষ্কার করে হলো বিজ্ঞানী জে থমসন, এটা আবিষ্কার করে আর্নেস্ট রাদারফোর্ড, এবং এই নিউট্রন কণা আবিষ্কার করে বিজ্ঞানী চ্যাডউইক, জেমস চ্যাডউইক বলা হয়ে থাকে। এবং এই 3টি কণিকার মধ্যে এটা হচ্ছে চার্জ শূন্য কণিকা, এর চার্জ শূন্য, কিন্তু এর চার্জ এবং এর চার্জ পরস্পর সমান কিন্তু বিপরীত। যেমন -1.6 × 10⁻⁻19 কুলম্ব and +1.6 × 10⁻⁻19 কুলম্ব। এবং এদের প্রত্যেকের ভর রয়েছে। এই ভরগুলোকে কেজিতেও প্রকাশ করা যায়, আবার দেখা যাচ্ছে যে গ্রাম এককেও প্রকাশ করা যায়। আমরা যদি কেজিতে বলি তাহলে হবে 9.11 × 10⁻31 কেজি। এটা হবে 1.673 × 10⁻27 কেজি, 7 কেজি। এবং এটা হবে 1.675 × 10⁻27 কেজি। ঠিক আছে, নিশ্চয় মৌলিক কণিকা সম্পর্কে ধারণা হয়েছে। এর পরের টপিকটা হচ্ছে যে নিউক্লিয়াস আসলে কি। হ্যাঁ, পরমাণুর যে কেন্দ্র, আমরা যদি বোর বা রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে যদি চিন্তা করি, বোরের মডেলগুলোকে আমরা গ্রহণযোগ্য মডেল বলতেছি। এই যে দেখো একটা কেন্দ্র এবং এখানে কেন্দ্রের বাইরে যে পথে ইলেকট্রনগুলো চলাফেরা করে এদেরকে বলা হয় শেল, কক্ষপথ, অরবিট বা শক্তি স্তর। এই যে এটাকে নিউক্লিয়াস বলে। তাহলে এটা কি? পরমাণুর কেন্দ্র। পরমাণুর কেন্দ্রকে কি বলে? নিউক্লিয়াস। এবং এখানে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন। তাহলে আমরা বিভিন্নভাবে নিউক্লিয়াসের সংজ্ঞা দিতে পারি। যেমন আমরা বলতে পারি যে পরমাণুর যে আমরা বলতে পারি পরমাণুর কেন্দ্রকেই নিউক্লিয়াস বলে, যেখানে কি করে? প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। অথবা আমরা বলতে পারছি যে প্রোটন এবং নিউট্রনের ভরকেই আসলে পরমাণুর টোটাল সামগ্রিক ভর বলা হয়। এই কারণে বলা যেতে পারে যে পরমাণুর টোটাল বা সামগ্রিক ভর যেখানে অবস্থান করে সেটাই হচ্ছে নিউক্লিয়াস। আমরা পরবর্তীতে এসে বলতেছি যে নিউক্লিয়াস কি, পারমাণবিক সংখ্যা কি। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখলাম এই যে নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটন আর নিউট্রন, কিন্তু নিউক্লিয়াসের বাইরের দিকে যে কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে, এই পরিভ্রমণ করার পথগুলোকে আমরা বললাম শক্তিস্তর, শেল বা অরবিট। তো এখানে এই নিউক্লিয়াসে কতগুলো প্রোটন রয়েছে তার সংখ্যাই হচ্ছে পারমাণবিক সংখ্যা, এবং এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এবং এর ভিতরে টোটাল প্রোটন এবং নিউট্রন কতটি আছে, টোটালটাকে আমরা বলবো কি ভর সংখ্যা, পারমাণবিক ভর বা নিউক্লিয়ন সংখ্যা, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাচ্ছি যে নিউট্রন সংখ্যা নির্ণয় করার উপায়। নিউট্রন কিভাবে নির্ণয় করব? আমরা বললাম যে আমরা জানি কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে যদি আসি, সোডিয়ামের 11 হচ্ছে পারমাণবিক সংখ্যা আর 23 হচ্ছে ভর সংখ্যা। তাহলে আমরা একটু আগে বললাম এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর এটাকে এই যে জেড দ্বারা প্রকাশ করা হয়।
আর যেহেতু এর ভিতরে কিন্তু এর ভিতরে এর ভিতরে কে কে আছে, এর ভিতরে আছে নিউট্রন আর প্রোটন। আর এখানে আবার প্রোটন কতটি, 11টি। তাহলে n করতে n প্লাস এই প্রোটনের মান 11 বসাই দিলাম, আর এ মানে কিন্তু 23। তাহলে n ইকুয়াল কত হচ্ছে, 23 বিয়োগ 11 ইকুয়াল 12। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কিভাবে এটা বের করে, এই যে এই নিয়মটা ফলো করে নিউটন সংখ্যা বের করা হয়ে থাকে। এরপরে প্রশ্ন চলে যাচ্ছি পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয়। অর্থাৎ আণবিক ভর নির্ণয় করা যায় কিভাবে। আচ্ছা, আণবিক ভর আসলে কি সেটা আগে বুঝতে হবে। আণবিক ভরটা হচ্ছে যে একটা অণুতে উপস্থিত পরমাণুগুলোর প্রত্যেকটি পারমাণবিক ভরের যোগফলই হচ্ছে কি ওই অণুর আণবিক ভর। যেমন আমরা বলতেছি H2SO4, এখানে পরমাণু হচ্ছে হাইড্রোজেন পরমাণু আছে 2টা, সালফার আছে 1টা, অক্সিজেন আছে 4টা। তাহলে পারমাণবিক ভরের যোগফল যেমন 1 গুণ 2, এই যে পারমাণবিক ভর বের করে নিয়ে আমি 2 দ্বারা গুণ দিয়েছি, প্লাস সালফারের হচ্ছে 32 আছে 1টা, এবং অক্সিজেন হচ্ছে 16 আছে হলো 4টা। তাহলে মোট আমার যোগফল কত আসবে, এখানে যোগফল আসবে হচ্ছে আমার 98। অর্থাৎ এই যে অণুতে উপস্থিত পরমাণুগুলোর প্রত্যেকটি পারমাণবিক ভরের যে যোগফল সেটাই হচ্ছে আণবিক ভর। ওকে, এরপরে চলে যাচ্ছি যে আমাদের নতুন টপিক, সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলটা আসলে এটা দেওয়া হয়েছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তিনি একটা পরীক্ষা দিয়েছেন রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে বলা হচ্ছে যে সূর্যের চারিদিকে একটা সূর্য, এই যে সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘুরছে, কন্টিনিউ করে গ্রহগুলো ঘুরছে। তো রাদারফোর্ড বলতেছে যে সূর্য যদি একটা নিউক্লিয়াস হয় আর গ্রহগুলো যদি ইলেকট্রন হয়, ঠিক গ্রহগুলো যেমন এই সূর্যের চারিদিকে ঘুরছে, ঠিক নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরছে। এর উপরে ভিত্তি করে সে একটি মডেল প্রস্তাবনা করেছেন, এবং এই মডেলটাকে বলা হয়ে থাকে রাদারফোর্ডের সোলার সিস্টেম পরমাণু মডেল। এবং পরমাণু মডেলে প্রথমে বলা হচ্ছে যে পরমাণুর যে কেন্দ্র রয়েছে, এই পরমাণুর কেন্দ্রটাতে একটা ভর থাকবে, অর্থাৎ পরমাণুর সমস্ত ভর কিন্তু এই কেন্দ্রে উপস্থিত থাকবে, এটাকে পরমাণুর কেন্দ্র বলতেছি। এবং বলা হচ্ছে পরমাণুর টোটাল যে আয়তন, এই টোটাল আয়তনের তুলনায় এই আমরা দ্বিতীয়ত বলতেছি যে পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের, অর্থাৎ পরমাণুর টোটালটা যদি পরমাণু হয়, এই যে এই নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। আমাদের টোটাল হিউম্যান বডিকে আমরা যদি বলি যে আমাদের হিউম্যান বডিটা একটা পরমাণু, তবে আমাদের যে ফুসফুস রয়েছে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস আয়তনের মতো, ঠিক আছে। আমরা তারপর বলতেছি যে পরমাণু চার্জ নিরপেক্ষ, কিন্তু পরমাণু চার্জ নিরপেক্ষ কেন, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। যেমন পরমাণু চার্জ নিরপেক্ষ, আমরা জানি যে পরমাণুর যে কেন্দ্র রয়েছে, পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকবে, ঠিক কেন্দ্রের বাইরে ততগুলো ইলেকট্রন থাকবে, এবং পরমাণুর চার্জ এবং ইলেকট্রনের চার্জ পরস্পর সমান, এবং নিউট্রন এদিকে আবার চার্জ শূন্য। নিউট্রনের চার্জ হচ্ছে শূন্য, নিউট্রন শূন্য। অন্যদিকে ইলেকট্রন এর চার্জ হচ্ছে -1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব, আবার প্রোটনের চার্জ হচ্ছে +1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব। এই যে আমি যদি যোগ করি তাহলে এটা কেটে যাবে এবং শূন্য বেরোবে। এই শূন্যের সঙ্গে এই শূন্য যদি আমি যোগ করি তাহলে টোটাল চার্জ, তিনজন মিলে চার্জ কত হলো, শূন্য। এই কারণে টোটাল পরমাণুর চার্জ কত হয়, শূন্য। যেমন এটা হাইড্রোজেনের জন্য প্রযোজ্য। আমি যদি সোডিয়ামের ক্ষেত্রে বলি, সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন থেকে 11টা, তাহলে এখানে 11 গুণ হবে, এবং প্রোটনও থেকে 11টা, তাহলে এখানেও 11 গুণ হবে। তবুও কিন্তু এটা কেটে যাবে, এবং এই শূন্যের সঙ্গে যোগ হয়ে, আমি বোঝাতে পেরেছি নিশ্চয়। এবং পরবর্তীতে বলা হচ্ছে যে সূর্যের চারিদিকে যেমন গ্রহগুলো কন্টিনিউ করে ঘুরছে, ঠিক একরকম করে এই যে আমাদের যে নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াসের চারিদিকে কিন্তু ইলেকট্রনগুলো কন্টিনিউ করে ঘুরতেছে। এবং আমরা যদি দেখা যায় যে এই যে আমরা জানি যে বিপরীতধর্মী চার্জগুলো পরস্পরকে কি করে আকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জগুলো পরস্পরকে আকর্ষণ করে। এখানে যে পজিটিভ চার্জ রয়েছে, প্রোটনের চার্জটা কিন্তু এখানে পজিটিভ চার্জ মানে চার্জ হিসেবে আসলে বিবেচ্য হয়ে থাকে, এবং ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনের চার্জ রয়েছে এই মাইনাস।
এই দুজনকে পরস্পরকে আকর্ষণ করে, ফলে ইলেকট্রনগুলো কিন্তু ছুটে যেতে পারে না। কিন্তু ইলেকট্রনগুলো যখন ঘোরার কারণে কিন্তু বাইরের দিকে কি করে, একটা বল কিন্তু কাজ করে, একটা বল কি করে, কাজ করে, একটা বল এখানে বাইরের দিকে কাজ করে। এই বলটাকে বলা হয় কেন্দ্রাভিমুখী বল, অর্থাৎ কেন্দ্রের বিমুখী বল। আর এখানে এই প্রোটন কিন্তু আবার ইলেকট্রনকে নিজের দিকে কি করতেছে, টানতেছে। তাহলে এই দেখো এখানে যে টান বল, এটাকে স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল বলা হচ্ছে, আর যেটা ঘোরার কারণে ছুটে চলে যেতে চাচ্ছে এটাকে বলা হচ্ছে কেন্দ্রাভিমুখী বল। এই যে কেন্দ্রাভিমুখী বল এবং স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল পরস্পর বিপরীতমুখী হওয়ার কারণে ইলেকট্রন কিন্তু কেন্দ্রেও প্রবেশ করতে পারছে না, আবার ছুটে চলেও যেতে পারছে না। ওকে, আমরা নেক্সট যে মডেলটা দেখব পরমাণু মডেল, সেটা হচ্ছে নিলস বোর। অর্থাৎ 1911 সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড যেই আমাদেরকে একটা পরমাণুর মডেল দিয়েছিলেন, সেই মডেলের পর ওই মডেলের কিছু ব্যর্থতার কারণে বা সীমাবদ্ধতার কারণে পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর 1913 সালের দিকে আরেকটি আমাদের কাছে মডেল উপস্থাপন করেন। সেই মডেলটুকু নিয়ে আলোচনা করে এই মডেলের 3টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত ধারণা, শক্তি স্তর সম্পর্কিত ধারণা। তারপরে আমরা 2 নম্বর বলতেছি কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। আর আমরা শেষে 3 নম্বরে বলতেছি যে শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা, সম্পর্কিত ধারণা। আমরা যদি শক্তি স্তর সম্পর্কিত ধারণা নিয়ে যদি প্রথমত কথা বলি, যে বলা হচ্ছে পরমাণুর বলা হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার অনুমোদিত, নিউক্লিয়াস এ হলো বৃত্তাকার অনুমোদিত, মানে আমরা আমাদের নির্দিষ্ট সংখ্যক নিতে হবে, বেশি নেওয়া যাবে না, প্রয়োজন অনুসারে নিতে হবে, এটাকে বলা হচ্ছে অনুমোদিত। বৃত্তাকার অনুমোদিত কিছু কক্ষপথ রয়েছে, যে কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে, এদেরকে বলা হয় কক্ষপথ, শেল, অরবিট, শক্তি স্তর বলা হয়ে থাকে। এই ইলেকট্রনগুলো চলাফেরা করবে এবং এদেরকে আসলে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবং এক্ষেত্রে এন এর মান 1, যেটা নিউক্লিয়াসের কাছে থাকবে সেটা এন এর মান 1, যেটা নিউক্লিয়াস থেকে আরেকটু দূরে থাকবে এন এর মান 2, এভাবে কন্টিনিউ করে হবে এন এর মান 3, এবং আরেকটা যদি আমরা দিয়ে থাকি এন এর মান এখানে হয়ে যাবে কত 4। এবং যদি এন এর মান 1 হয় এটাকে বলা হয় কে শেল, এবং কে শেল এটাকে বলা হয় কে এল শেল, এটাকে বলা হয় এম শেল, এটাকে বলা হয় এন শেল। এবং প্রত্যেকটি শেল বা শক্তিস্তর বা অরবিটের কিছু ধারণ ক্ষমতা রয়েছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে। যেমন আমাদের বাড়িতে কিছু কক্ষপথ মানে কিছু রুম যদি থাকে, তাহলে দেখা যায় যে প্রত্যেকটা রুমের কিন্তু ধারণ ক্ষমতা একরকম নয়। এই রুমে যদি 10 জন ধরে, ওই রুমে 5 জন ধরতে পারে, 7 জন ধরতে পারে, ঠিক একরকম করে কম যেটা দেখতে পাচ্ছ যে ব্যাসার্ধ কম, সেখানে কিন্তু ইলেকট্রন ধরবে কম। আস্তে আস্তে শক্তি স্তর আসলে আয়তনটা বাড়তেছে, এখানে কিন্তু ইলেকট্রন ধারণ ক্ষমতাও বাড়বে। এটাকে আমরা সূত্রটা মনে রাখতে হবে 2n² সূত্র মতে। যেমন আমি যদি বলি প্রথম শক্তি স্তরে কতটা ইলেকট্রন ধরবে, তাহলে 2 গুণিত প্রথমের জন্য n এর মান 1, 1 এর উপর স্কয়ার, তাহলে টোটালটা ক্যালকুলেশন করলে আসবে 2। আমি যদি বলি যে 2 নম্বরে কয়টা আসবে, 2 নম্বর শক্তি স্তর, তাহলে 2 × 2, এই 2 নম্বরে বলেছি তাই n এর মান হবে 2, 2 এর উপর স্কয়ার করব আমরা, তাহলে টোটাল হবে 8টি। এরকম করে প্রত্যেকটি শক্তি স্তরের ইলেকট্রনের মানগুলো আমরা বের করে নিয়ে আসতে পারি। এবং বলা হচ্ছে যে একটা ইলেকট্রন যখন একটা কোনো নির্দিষ্ট শক্তি স্তরে কিন্তু পরিভ্রমণ করে, তখন সে শক্তি শোষণও করবে না, আবার শক্তি বিকিরণও করবে না। এই হলো শক্তি স্তর সম্পর্কিত ধারণা। পরবর্তীতে এসে বলা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। অর্থাৎ ইলেকট্রন এখানে ঘুরতেছে, এই যে নিউক্লিয়াস থেকে এটা দূরত্ব কত r, নিউক্লিয়াস থেকে দূরত্ব কত হলো r, এবং ইলেকট্রনটার ভর কত, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻³ কেজি। তাহলে কি পেলাম, r পেলাম, m পেলাম, এবং ওই ইলেকট্রনটা ওই শক্তি স্তরে কতটা বেগ নিয়ে চলতেছে সেটা হচ্ছে v, এবং এই তিনটার গুণফলকে আমরা বলতেছি mvr, এবং mvr মানেই হচ্ছে কি কৌণিক ভরবেগ।
এবং এই আর কে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর বলা হয়। যদি দেখা যায় যে একটি বিন্দুর সাপেক্ষে অপর একটা বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টরটা ব্যবহার করা হয় থাকে, এই ভেক্টরকে বলা হয় অবস্থান ভেক্টর। এবং টোটালটার গুণফলকে বলা হচ্ছে কি যে কৌণিক ভরবেগ, এবং বলা হচ্ছে যে কৌণিক ভরবেগ এটা নির্দিষ্ট সংখ্যার গুণিতক, যেমন n/h ডিভাইডেড 2π। এবং এখানে n কি, n হচ্ছে শক্তি স্তরের নাম্বার। যেমন আমি যদি বলি 1 নম্বর শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তাহলে n এর মান 1। যদি 2 নম্বর শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তাহলে n এর মান 2। আর h হচ্ছে প্লাইন ধ্রুবক, এর একটি নির্দিষ্ট মান আছে, h = 6.63 × 10⁻³ জুল সেকেন্ড। এবং এই জুল সেকেন্ডকে আমরা ভাগ করে অর্থাৎ আমরা যদি একটু একটু করে আলাদা করি, তাহলে কিন্তু আরও একটা একক পেয়ে থাকি, অথবা আরও একটা একক পাবো আমরা, আর সেকেন্ডও পাওয়া যায়। তবে জুল সেকেন্ড দিয়ে কিন্তু আমরা অঙ্কটুকু কন্টিনিউ করে শেষ করবো। এবং 2 তো জানো, এবং এই পায়ের মান 3.14 × 16 দিয়ে আমরা কন্টিনিউ করব। এবং এই সূত্রের মাধ্যমে আমরা কি কি বের করতে পারবো? এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো কৌণিক ভরবেগ। আমি আরেকবার বলতেছি, এই সূত্রের মাধ্যমে m v r = n/h ডিভাইডেড 2π। এই সূত্রের মাধ্যমে পাবো কৌণিক ভরবেগ পাবো। আমি যদি m কে নিচে নামাই দিই, তাহলে কিন্তু এবার পাবো কৌণিক বেগ। আর যদি বলে যে কৌণিক বেগ, আর যদি বলে যে শুধু ইলেকট্রনের বেগ নির্ণয় করো, তাহলে কিন্তু আমরা আর কেউ নামাই দিব। তাহলে এইটার এই এক সূত্র থেকে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যেতে পারি। নিশ্চয়ই এটা বুঝতে পারছি। এবং শেষে এসে বলা হচ্ছে যে শক্তি বিকিরণ সম্পর্কিত ধারণা। শক্তি বিকিরণ সম্পর্কিত ধারণাটা আসলে কি? শক্তি বিকিরণ সম্পর্কিত ধারণাটা হচ্ছে যে আমরা যদি বাইরে থেকে ইলেকট্রনকে শক্তি সাপ্লাই দিয়ে থাকি, তখন কিন্তু এখানকার ইলেকট্রনটা সে কিন্তু তার গতিবেগ কিন্তু বৃদ্ধি পাবে, গতিবেগ বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে কিন্তু সে কী করবে, এক শক্তি স্তর নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে চলে আসবে। অথবা যদি আমি এর বাইরে থেকে যদি শক্তি হ্রাস করে থাকি, তাহলে কী করবে, সে শক্তি হারিয়ে নিচের দিকে চলে যেতে থাকবে। অর্থাৎ শক্তির শোষণ বা বিকিরণ যদি সে বাইরে থেকে যদি সাপ্লাই দেওয়া হয়ে থাকে বা হ্রাস করা হয়ে থাকে, তখন সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরেও যেতে পারে। এই যাওয়ার সময় কিছু রেখার সৃষ্টি হয়। নিলস বোর এদেরকে বলা হচ্ছে, নিলস বোরের মতে বলা হচ্ছে যে রেখা বর্ণালী, এদেরকে বলা হয় থাকে রেখা বর্ণালী। অর্থাৎ যখন এরা অরবিট চেঞ্জ করবে, তখন এদের মধ্যে কিছু রেখার সৃষ্টি হবে, এদেরকে বলা হচ্ছে রেখা বর্ণালী। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, সেই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা এই বিষয়টার মাধ্যমে আমাদের যে সিকিউ বা সৃজনশীল রয়েছে, এই সিকিউ বা সৃজনশীলের অনেকগুলো অ্যান্সার কিন্তু করে নিতে পারি। যেমন বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু পার্থক্য রয়েছে। বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের পার্থক্য যদি আমরা পড়ি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা অনেক কিছু মনে রাখতে পারবো এবং অনেক কিছুর অ্যান্সার কিন্তু দিতে পারবো। আমরা প্রথমেই বলতেছি রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের কিছু পার্থক্য। রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে মডেলের শক্তি স্তরে কোনো আকার আকৃতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়নি, 1 নম্বরে বললাম। আর বোরের পরমাণু মডেলের 1 নম্বরটুকু একটু সুন্দর করে লিখে নিবা তোমরা, যে বোর পরমাণু মডেল এক্ষেত্রে বৃত্তাকার শক্তি স্তরের একটা ধারণা তিনি দিয়েছিলেন। 2 নম্বরে রাদারফোর্ডের পরমাণু মডেলের 2 নম্বরে বলা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা কিন্তু যায়নি। কিন্তু বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে পারমাণবিক রেখা বর্ণালী সম্পর্কে কিন্তু ধারণা দেওয়া হয়েছে। রাদারফোর্ডের 3 নম্বরটা আমরা লিখে নিতে চাই, সেটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। এখানে বলা হচ্ছে পরমাণু মডেলের ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, অর্থাৎ আমরা কিন্তু বোরের পরমাণু মডেলের মাধ্যমে কিন্তু কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা পেয়েছি, কিন্তু রাদারফোর্ডের 3 নম্বরে বলা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। কিন্তু বোরের পরমাণু মডেলে এই কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা পাওয়া যায়। এবং 4 নম্বরে আমরা বলতেছি যে রাদারফোর্ডের পরমাণু মডেলে শক্তির শোষণ অথবা বিকিরণ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়েছিল না, কিন্তু বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছিল। এবং আমরা বলতেছি যে রাদারফোর্ডের পরমাণু মডেলের আমরা 5 নম্বরে বলতেছি যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে সেই ধরনের কোনো ত্রুটি কিন্তু ছিল না। তারপরে বলা হচ্ছে যে ম্যাক্সওয়েলের তথ্য, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে ম্যাক্সওয়েল একটা সুন্দর ধারণা দিয়েছেন। বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলতেছেন যদি একটি চার্জিত কণা কন্টিনিউ করে একটা বৃত্তাকার পথকে ঘুরতে থাকে, তবে তার কিন্তু শক্তি হারাতে থাকবে, সে কিন্তু শক্তি হারাতে থাকবে। যেমন আমরা বলতেছি একটা ইলেকট্রন ঘুরতেছে, কিন্তু এভাবে ঘুরতেছে,
ঘোরার সময় তার শক্তি আস্তে আস্তে কী করবে, হ্রাস পেতে থাকবে, এবং তার যে ঘোরার যে পথটা ছিল সেই পথটা আস্তে আস্তে কী হবে, ছোট হতে থাকবে, এবং ছোট হতে 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 কোনো এক সময় ওই ইলেকট্রনটা কিন্তু কেন্দ্রে এসে পড়ে যাবে। এই কেন্দ্রে যদি পড়ে যায়, ইলেকট্রন পড়ে গেল, আর আগে থেকে উপস্থিত ছিল প্রোটন এবং নিউট্রন, তাহলে কিন্তু পরমাণুর আর অস্তিত্ব থাকবে না। কিন্তু ম্যাক্সওয়েল এই ধারণার ব্যাখ্যার মাধ্যমে বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেলের অস্তিত্ব কিন্তু এইভাবে কিন্তু নষ্ট হবে, কিন্তু বোর পরমাণু মডেলের ক্ষেত্রে এই ম্যাক্সওয়েলের এই ত্রুটিটুকু আসে না আসলে। এর পরবর্তীতে বলা হচ্ছে যে আসলে রাদারফোর্ডের পরমাণু মডেলটা স্থায়ী কেন? স্থায়ী হওয়ার পেছনের কারণ হচ্ছে এই যে প্রোটন আর বাইরের যে ইলেকট্রন, এটা টানতেছে এইদিকে, এবং ইলেকট্রন বাইরের দিকে ঘূর্ণনের কারণে একটা কেন্দ্রাভিমুখী বলা কি করতেছে, যে অনুভব করতেছে। এই স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল, এটা হলো স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল, আর বাইরের দিকটা হচ্ছে আমাদের হচ্ছে কেন্দ্রাভিমুখী বল। এই দুটি বল পরস্পর সমান, যার কারণে দেখা যাচ্ছে যে এই মডেলটা স্থায়ী হয়েছে। আর এই অন্যদিকে বোর পরমাণু মডেলের স্থায়িত্বের কারণ হচ্ছে নির্দিষ্ট স্থায়িত্বের কারণ হচ্ছে নির্দিষ্ট শক্তির কক্ষপথে আবর্তন করার সময়, আবর্তন যখন করে তখন কিন্তু শক্তি শোষণও করে না, আবার বিকিরণও করে না। আমরা এখন দেখে নিতে চাই যে প্রধান শক্তি স্তরের সঙ্গে উপশক্তি স্তরের সম্পর্ক কেমন। যেমন আমরা বলতেছি প্রধান শক্তি স্তর বা শক্তি স্তর এন, উপশক্তি স্তর এল এর মান, এল অনুসারে অরবিটালের নাম, অরবিটালের প্রতীক, অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা এই সূত্রের মাধ্যমে বের করা যাবে, এবং শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা 2n² এর মাধ্যমে বের করতে হবে। যেমন আমি যদি বলি শক্তি স্তর এন এর মান যদি 1 হয়, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে উপশক্তি স্তরের মান হবে 0। যদি 1 হয় এখানে হবে 0, আর এখানে যদি 2 হয় তাহলে হবে 0 1, এখানে যদি 3 হয় তাহলে হবে 0 1 2, এবং 0 মানে হচ্ছে এল অনুসারে অরবিটালের নাম। 0 0 যদি হয় তবে ওই অরবিটালের নাম হবে এস, তাহলে 0 এর জন্য এস, আবার 0 এর জন্য এস, আর যদি 1 হয় তাহলে হবে পি, তাহলে এই 1 এর জন্য হবে পি, এবং 2 হলে হবে ডি। এবং আরও একটা আমরা ঘর নিতে পারতাম, যদি 3 হতো তাহলে হতো আমাদের এফ হতো। হ্যাঁ, আমরা 4 নম্বরের ঘরের জন্য এটা ইয়ে করতে পারতাম। এবং 1 আর এস মিলে হবে 1s, 2 আর এস মিলে হবে 2s, 2 এবং পি মিলে হবে 2p, এবং 3 আর এস মিলে হবে 3s, 3p, ঠিক 3d। এবং আমরা যদি এখানে এল এর মান যদি এখানে 0 বসাই তাহলে টোটালটার মান কত পাবো আমরা? 2। আবার যদি আমরা এই বরাবর যদি আমি এখানে যদি এল এর মান এই 0 যদি বসাই, আবার বসাবে 2, আবার এই 1 যদি এখানে বসাই তাহলে আমাদের বের হবে 6, এই 0 যদি বসাই তাহলে আমাদের আবার বের হবে 2, এই 1 যদি এখানে বসাই দিই তাহলে এই বরাবর বের হবে আমাদের 6, এবং এই 2 যদি আমি এখানে বসাই দিই তাহলে আমাদের বের হবে 10, এবং 2n²। তাহলে n এর মান কত? 1। তাহলে টোটালটা এই n² এর মান 1 যদি বসাই দিই তাহলে বের হবে 2, এখানে বের হবে 2। আমরা যদি এখানে যাই n এর মান যদি আমরা 2 বসাই দিই তাহলে বের হবে 8, এবং n এর মান যদি এখানে 3 বসাই দিই তাহলে এখানে বের হবে 18। নিশ্চয়ই বুঝতে পেরেছো এই সবটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি এখন আমাদেরকে যদি প্রশ্ন করে যে 2D সম্ভব নয় কেন, 2D সম্ভব নয় কেন, 2D সম্ভব কেন হবে? 2D সম্ভব হবে না কেননা 2 নম্বর শক্তি স্তরের জন্য মান পাওয়া যায়, এল এর মান কিন্তু 0 এবং 1, এবং 0 এবং 1 এর জন্য এস এবং পি, এবং 2s 2p সম্ভব। অর্থাৎ এখানে যদি আমরা 0 1 2 পেতাম তাহলে কিন্তু 2D কিন্তু সম্ভব হতো। এই কারণে কিন্তু 2D সম্ভব নয়। আবার 3 ক্ষেত্রে কিন্তু 3f সম্ভব নয়, কেননা 3 এর জন্য যদি এখানে 3 পেতাম তখন f পেতাম, তখন হতো 3f, কিন্তু 3 এর জন্য আমরা কখনো এই যে f অরবিটালটা আমরা পাই না। সো মাথায় রাখতে হবে 2D সম্ভব নয় কেন, 3f সম্ভব নয় কেন, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে অ্যান্সারটুকু এভাবে নিয়ে আসতে হবে। এখন আমরা দেখব যে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আসলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো প্রধান শক্তি স্তর যেখানে ইলেকট্রন অবস্থান করে। ক্লিয়ার? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলা হয়। যেমন আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই যে ইলেকট্রন অবস্থান করতেছে, এই এনটাই হচ্ছে প্রধান শক্তি স্তর, এটাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। ক্লিয়ার?
এবার আমরা দেখতে চাই সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কি। সহকারী কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে যে কোনো ইলেকট্রন একটি প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে রয়েছে তা প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। যেমন 2 এর জন্য 2s আছে এবং 2p আছে, এবং এই 2s এবং 2pর কোথায় কোথায় আসলে ইলেকট্রন রয়েছে, বা এই যে প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে রয়েছে ইলেকট্রন, এখানে রয়েছে না এখানে রয়েছে, সেটাই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবং আমরা আউফবাউ নীতি সম্পর্কে জানতে চাই। আউফবাউ নীতি, আউফবাউ নীতি বা আউফবাউ প্রিন্সিপালটা কি আসলে? আউফবাউ নীতিটা হচ্ছে যে ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, এবং এই নিম্ন শক্তির অরবিটালটা পূর্ণ হয়ে গেলে পর্যায়ক্রমে উচ্চ শক্তির অরবিটালে কিন্তু ইলেকট্রনটা প্রবেশ করবে। এখন বলা হচ্ছে যে আমি কেমন করে বুঝলাম এটা নিম্ন শক্তি স্তর, এটা উচ্চ শক্তি স্তর, এটা তার সাথে এটা শক্তি স্তর, এবং আমাদের এই নিম্ন শক্তি স্তর এবং উচ্চ শক্তি স্তর কীভাবে জানা যাবে? প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল থেকে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় l। n এবং l এর মান, n প্লাস l এর মান এর মাধ্যমে আসলে কি করা যাবে, এই কোন শক্তি স্তরের মানে নিম্ন শক্তির কোনটি উচ্চ শক্তি সেটা জানা যাবে। যেমন আমরা বলতেছি যে 3d and 4s, যে n হচ্ছে এই nটা, এটা হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, এবং l এর মান হচ্ছে d, আর আমরা কিন্তু একটু আগে যে স্পটটা দেখে গেছি d এর মান কিন্তু 2, তাহলে n প্লাস l কত দাঁড়াচ্ছে 3 প্লাস 2 ইকুয়াল 5, অর্থাৎ 3d এর জন্য আমরা মান পেয়েছি 5। অন্যদিকে যদি 4 এসে যায়, এইটা আমরা বলতে n ইকুয়াল কত হচ্ছে 4 এবং l ইকুয়াল কত s, এবং s মানে আমরা কিন্তু আগের সাথে পেয়েছিলাম 0, সো n প্লাস l এর মানটা কত দাঁড়াচ্ছে 4 প্লাস 0 ইকুয়াল 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা নিম্ন শক্তির অরবিটাল এবং এটা উচ্চ শক্তির অরবিটাল, ক্লিয়ার? এই যে এটা উচ্চ শক্তির অরবিটাল, এটা নিম্ন শক্তির অরবিটাল। ঠিক এই কারণে এই যে পটাশিয়াম 19 এর ইলেকট্রন বিন্যাস করতে গেলে 1s2 2s2 2p6 3s2 3p6 and 3d স্টপ রেখে আমরা 4s এ যাই। কিন্তু 4s এ এই যে 4s এ কেন যায়, 4s কেন যায় একটু খেয়াল করো। আমরা যদি 1s2 2s2 2p6 3s2 3p6 3d স্টপ রেখে 4s এ কেন যায়? ইলেকট্রন এই পর্যন্ত 18 পর্যন্ত ঠিকঠাক কিন্তু পর্যায়ক্রমে ইলেকট্রন প্রবেশ করে, কিন্তু এখানে ইলেকট্রনটা কি করে 3d কে অফ রেখে সে 4s এ যায়, অর্থাৎ পটাশিয়ামের ক্ষেত্রে আমরা যদি করি এরকম যাই, এই আউটপুট নীতির কারণে। কিন্তু দেখতে হবে যদি যদি দেখা যায় যে উভয়ের মান n প্লাস l এর মান যদি সমান আসে, তখন আমরা আসলে একটা সমস্যায় পড়ে যাবো। যেমন 3d এবং আমরা বললাম 4p, এক্ষেত্রে আমরা একটু আগে n প্লাস l এর মান কিন্তু পেয়েছিলাম কত 5, এখানে আবার n কত 4 এবং p মানে কিন্তু আমরা 1 জানি, তাহলে l মানে হলো p, l মানে হচ্ছে p মানে আবার হচ্ছে 1, সো n প্লাস l এর মান কত দাঁড়াচ্ছে 5। তাহলে এটা নিম্ন শক্তি নাকি এটা নিম্ন শক্তি, তখন তোমাকে দেখতে হবে দুটোর মান যদি একই রকম হয়, যার n ছোট সেটাই হবে নিম্ন শক্তি, তাহলে এর n ছোট এটা নিম্ন শক্তির, অর্থাৎ এখানে ইলেকট্রনগুলো আগে প্রবেশ করবে এবং d এর ধারণ ক্ষমতা 10টি। ইলেকট্রন যখন পরিপূর্ণভাবে এটা পূর্ণ হবে তখন এখান থেকে ইলেকট্রন 4p এর দিকে যেতে শুরু করবে। এখন আমরা দেখে নিতে চাই যে অরবিট এবং অরবিটালটা আসলে কি। অরবিটটা হলো একটা নির্দিষ্ট কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বা প্রধান যে কোয়ান্টাম সংখ্যা, প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা বা নির্দিষ্ট কক্ষপথ যেখানে ইলেকট্রন অবস্থান করে সেটাই হচ্ছে কি অরবিট। ক্লিয়ার? অরবিট ক্লিয়ার? এই যে আমরা যে দেখতে পাচ্ছি এখানে এই যে এন 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 এগুলি হচ্ছে কি অরবিট, অর্থাৎ এটা অরবিট। কিন্তু অরবিটালটা কি? অরবিটালটা সম্পর্কে বলা হচ্ছে যে অরবিটাল হলো নিউক্লিয়াসের চারিদিকে এমন কিছু স্থান যেখানে ইলেকট্রনের আধিক্য সবচাইতে বেশি থাকবে। অন্যভাবেও আমরা বলতে পারি যে উপস্তরের সম্ভাব্য অংশটাই হচ্ছে অরবিটাল। উপস্তর কি? আমরা যেমন বলেছিলাম যে কিছুক্ষণ আগে বলেছিলাম n মানে হচ্ছে 1 হলে 1s এবং n মানে যদি 2 হয় তাহলে 2s and 2p। আবার এগুলো হচ্ছে কিন্তু উপশক্তি স্তর, এবং এই উপশক্তি স্তরকে যদি আমরা আবার ডিভাইডেডে যদি চাই তাহলে 2p of x 2p of y 2p of z,
এগুলোই হচ্ছে সেই আমাদের সেই অরবিটাল, এবং এই এদেরকে পি অফ এক্স, পি অফ ওয়াই, পি অফ জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় অরবিটালগুলোকে। কিন্তু এই অরবিটগুলোকে প্রকাশ করা হয়ে থাকে কে, এল, এম ইত্যাদি দ্বারা কিন্তু এগুলো প্রকাশ করা হয়ে থাকে। অরবিট এবং অরবিটাল সম্পর্কে আমার মনে হয় একটা ভালো ধারণা পেয়ে গেছে নিশ্চয়। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে আইসোটোপ। আসলে আইসোটোপ কি? আমরা বলবো যে একটা হাইড্রোজেন একটা মৌলকে ভাঙলাম, ভেঙে 3 প্রকার পরমাণু পেয়েছি। হাইড্রোজেনই পরমাণু পাবো, কিন্তু একটা ভর 1, আরেকটা ভর 2, আরেকটা ভর 3, কিন্তু এদের পারমাণবিক সংখ্যা একই রকম। তাহলে এদেরকে বলবো আমরা পরস্পরের আইসোটোপ। একটু খেয়াল করো, একই মৌল অথচ পরমাণুর ভরগুলো আলাদা আলাদা ভরের যখন আমাদের পরমাণু বের হবে, তখন আমরা এদেরকে বলবো পরস্পরের আইসোটোপ। এর ভর 1, এর ভর 2, এর ভর 3। তাহলে আইসোটোপ কি? অর্থাৎ একই মৌল থেকে উৎপন্ন কিছু পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই রকম কিন্তু পারমাণবিক ভর আলাদা, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। এবং আমরা এখানে দেখে নিতে চাই যে তেজস্ক্রিয়তাটা আসলে কি জিনিস। তেজস্ক্রিয়তাটা হচ্ছে কিছু কিছু মৌল রয়েছে যাদের বা কিছু কিছু পদার্থ রয়েছে যাদের দেখা যাবে যে নিউক্লিয়াস অস্থিতিশীলতার কারণে আপনি ভেঙে যাবে, এবং কিছু অজানা অদৃশ্য রশ্মি যেমন আলফা, বিটা, গামা ইত্যাদি রশ্মিগুলো নির্গত করে তাদেরকে আমরা বলবো কি, যে হচ্ছে তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয় পদার্থ। এবং এই যে আলফা, বিটা, গামা রশ্মি যেগুলো বের হবে, আলফা, বিটা বা গামা রশ্মি নির্গত হবে, এই রশ্মিগুলো বলবো আমরা তেজস্ক্রিয় রশ্মি, এবং এই ঘটনাটাকে বলবো হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা। তবে যদি আইসোটোপের ক্ষেত্রে এমন হয়, যেমন আমরা বলতেছি যে কার্বনের ক্ষেত্রে যদি আসি, কার্বনের 6, 6, 6 and 12, 13 and 14, এই যে কার্বনের 3টে আইসোটোপের আমরা এখানে লিখেছি, 3টে আইসোটোপের মধ্যে দেখা যাবে এই আইসোটোপটার নিউক্লিয়াস কিন্তু এরকম একটা ঘটনা ঘটে থাকে, অর্থাৎ এর নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে আপনি কিছু অদৃশ্য অজানা রশ্মি নির্গত করে। এই জন্য আমরা এটাকে বলি তেজস্ক্রিয় নিউক্লিয়াস। এবং এই যে তেজস্ক্রিয় কার্বনটার ক্ষেত্রে বলা হচ্ছে কার্বন 14, এই কার্বন 14টা কিন্তু পৃথিবীর বয়স নির্ধারণ করতে এই তেজস্ক্রিয় আইসোটোপটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও কিছু তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে, আমাদের আরও কিছু তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে, যেমন আমরা বলতেছি কোবাল্ট 60, তারপর টেকনেশিয়াম 99 বলতেছি, ফসফরাস 32 বলতেছি, আয়োডিন 131 বলতেছি। এগুলো প্রত্যেকটা কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ, অর্থাৎ যে সকল আইসোটোপের নিউক্লিয়াস আপনা ভেঙে যায় এবং অজানা অদৃশ্য রশ্মি নির্গত করে, তাহলে এগুলো তেজস্ক্রিয় আইসোটোপ। যেমন কোবাল্ট 60 যেটা ব্যবহার বলা হচ্ছে যে টিউমার এবং ক্যান্সার কোষ ধ্বংস করতে কিন্তু এই কোবাল্ট 60 ব্যবহার করা হয়ে থাকে। টেকনেশিয়াম 99 বলা হচ্ছে যে যদি কোনো ক্ষত, শরীরের ভিতরে কোনো ক্ষত স্থান যদি আমরা চিহ্নিত করতে চাই, তখন আমরা এই টেকনেশিয়াম 99 ব্যবহার করে কিন্তু ক্ষত স্থান চিহ্নিত করতে পারি। এবং রক্তের লিউকেমিয়া রোগের ক্ষেত্রে কিন্তু আমরা এই 32 ফসফরাস ব্যবহার করে থাকি। রক্তের লিউকেমিয়া রোগ যেটা আমরা বলতেছি যে পরবর্তীতে যে ব্লাড ক্যান্সার হয়ে থাকে, অর্থাৎ আমাদের শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে যে রোগটা হয়ে থাকে, এই রোগের চিকিৎসায় কিন্তু 32 ফসফরাস ব্যবহার করে থাকে। আমাদের যে গলায় যে থাইরয়েড গ্রন্থি রয়েছে, এই থাইরয়েড গ্রন্থির কোষকলা যখন বৃদ্ধি পায়, এই বৃদ্ধিটুকু প্রতিহত করার জন্য আয়োডিন 131 ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আরও কিছু বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করা হয়ে থাকে, যেমন আমরা ভূতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে আমরা যদি প্রাচীনকালের কোনো ফসিল পেয়ে থাকি বা প্রাচীনকালের যদি কোনো মমি বা কোনো কিছু পেয়ে থাকি, তখন কিন্তু আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে এর বয়স নির্ধারণ করতে পারি। এছাড়া খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকি, আমরা ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষেত্রেও কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা এই নতুন টপিকে কথা বলছি। এই নতুন টপিকটা হচ্ছে আইসোটোপের ভর আর শতকরা পরিমাণ উল্লেখ থাকে, তবে আমরা গাণিতিক সমস্যাগুলোর সমাধান দিব কিভাবে। তো সেক্ষেত্রে আমাদের সূত্র লাগবে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল পি গুণিত এম এবং প্লাস কিউ গুণিত এন ডিভাইডেড 100। এখন কথা হচ্ছে, প্রশ্ন হতে পারে পি কি? পি হচ্ছে, দেখা যাচ্ছে যে একটা মৌল ধরলাম ক্লোরিন, ক্লোরিনের দুটো আইসোটোপ রয়েছে। মনে করেন যে ক্লোরিন একটা হচ্ছে 35 ক্লোরিন আর একটা হলো 37 ক্লোরিন।
এর পার্সেন্টেজ প্রকৃতিতে 75%, আর এর পার্সেন্টেজ হচ্ছে 25%, মনে করে দেওয়া আছে। তাহলে এখন যদি বলে যে এই যে ক্লোরিনের কথা বলা আছে, ক্লোরিন একটা মৌল, এর আইসোটোপ দুইটা, 35 ক্লোরিন এবং 37 ক্লোরিন, এবং এর পার্সেন্টেজ 75, এর পার্সেন্টেজ হচ্ছে 25। এখন যদি বলে যে ওই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কেমন হবে, তাহলে আমাকে প্রথমত করতে হবে কি, এই যে সূত্রটা, এই সূত্রটাকে লিখতে হবে। পি কি? পি হচ্ছে প্রথম আইসোটোপের ভর, আইসোটোপের ভর কিন্তু এটা, হ্যাঁ, প্রথম আইসোটোপের ভর কত? এই যে 35, তাহলে 35 লিখলাম। কিউ কত? দ্বিতীয় আইসোটোপের ভর হচ্ছে 37, এবং এম কি? এম হচ্ছে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণটা কত হচ্ছে? 75%, এবং এন এর মানটা হচ্ছে কত? দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ ইকুয়াল 25%। পার্সেন্ট না হলে কোনো প্রবলেম নেই। তাহলে আমরা যদি মান বসাই, এখানে যদি মান বসাই, সম্পূর্ণ মান যদি বসাই দিই, তাহলে আমাদের টোটাল কত হয়? আমরা যদি এই মানগুলো যদি বসাই দিই, মান হবে 35.5। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আইসোটোপের ভর এবং শতকরা পরিমাণ যদি উল্লেখ থাকে, তবে গাণিতিক সমস্যাগুলোর সমাধান এইরকম নিব। তবে যদি আইসোটোপ দুইটার বদলে যদি আরও একটা দেওয়া থাকে, তখন কিন্তু আমরা এখানে প্লাস দিয়ে আর গুণিত এস দিব। তাহলে আর কি? আর হবে তৃতীয় আইসোটোপের ভর, এবং এটা হবে তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণের মান হবে এটা। আর দুটো দেওয়া থাকলে এটা আর এটা করবে। ওকে, ঠিক আছে। আমরা আরেকটা অঙ্ক নিয়ে এখন কথা বলবো। এই অঙ্কটা হচ্ছে আইসোটোপের ভর। এবার গড় ও আপেক্ষিক পারমাণবিক ভর যদি উল্লেখ থাকে, একটু আগে যে অঙ্ক করলাম সেই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে একটু পার্থক্য দেখো। ভর আর আগে ছিল কিন্তু হচ্ছে শতকরা পরিমাণ, কিন্তু এবার আছে ভর এবং গড় আপেক্ষিক পারমাণবিক ভর। থাকলে আমরা সমাধান কীভাবে করবো? সেক্ষেত্রে আমাদের সূত্রটা কিন্তু একটু চেঞ্জ হবে। পি গুণিত তখন ছিল কিন্তু পি গুণিত এম, কিন্তু এবার হবে পি গুণিত এক্স, এবং কিউ গুণিত ছিল তখন কিন্তু এন, এবার হচ্ছে কিউ গুণিত 100 মাইনাস এক্স, এবং নেট ডিভাইডেড কিন্তু 100 রয়েছে। তাহলে এটা কেমন? যেমন মনে করলো যে ক্লোরিন দুটি আইসোটোপ, একটা 35 ক্লোরিন আর একটা 37 ক্লোরিন, এগুলোর কিন্তু কোনো পার্সেন্টেজ দেওয়া নেই, শুধু বলা আছে এটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 দেওয়া আছে। এটা দেওয়া আছে। তাহলে বলা হচ্ছে পার্সেন্টেজ এটা কত, পার্সেন্টেজ এটা কত। যদি প্রশ্ন করে, তাহলে আমরা কি করবো? আমরা এই সূত্রটাকে লিখবো। লেখার পরে পি কি? পি কিন্তু আগেতে প্রথম আইসোটোপের ভর কত? 35, এবং কিউ কি? দ্বিতীয় আইসোটোপের ভর হচ্ছে 37, এবং ধরে নিব, আমরা ধরি এক্স হচ্ছে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ, আইসোটোপের কি করবো? শতকরা পরিমাণ, হ্যাঁ, পরিমাণ আমরা লিখে নিব। আর ধরি, আর 100 মাইনাস এক্স মানে কি ধরে নিব? আমরা দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ, এই কথাটাকে লিখে নিব। লিখে নেওয়ার পরে এবার এই মানগুলো কিন্তু আমরা এখানে বসায় দেব। এই মানগুলো যেমন এখানে বসায় দিচ্ছি, এর মান হচ্ছে 35.5, এই যে যেটা দেওয়া আছে, ইকুয়াল পি এর মান কিন্তু 35 গুণিত এক্স এন্ড প্লাস, তাহলে আমরা ক্যালকুলেশনে দেখতে পাচ্ছি যে এই মানগুলো বসানোর পর এটার সঙ্গে আর গুণ দিয়েছি, এটা হয়েছে, এটার সঙ্গে এটা গুণ দিয়েছি, এটার সঙ্গে এটা গুণ একবার, এটার সঙ্গে এটা একবার গুণ দিয়েছি, পারাবার করে নিয়েছি। তাহলে এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি 2x, আর এখান থেকে বিয়োগ করে 150। তাহলে আমরা বুঝতে পারছি যে x এর মান কত দাঁড়াচ্ছে? x এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 75%। x এর মান দাঁড়াবে হচ্ছে x ইকুয়াল 75%। এবং আমরা যদি এই x এর মানটা যদি দ্বিতীয়টাতে বসাই দিই, যেমন অতএব দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণটা দাঁড়াবে হচ্ছে শতকরা পরিমাণ ইকুয়াল 100 মাইনাস 75 ইকুয়াল 25%। ওকে, আশা করা যায় এই ধরনের অঙ্কগুলো বুঝতে পারা গেছে। এখন বিষয়টা হচ্ছে যদি তিনটা আইসোটোপ থাকে, তাহলে আমরা কি করব? তাহলে দেখা যাবে যে তিনটা আইসোটোপ দেওয়া থাকলে অবশ্যই দেখা যাবে যে এটার মান কিন্তু দেওয়া থাকবে, এটার মান দেওয়া থাকবে। মনে করো যে এটা দেওয়া আছে 99.98, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি
চেঞ্জ করবো। এখানে তখন আমরা করবো কি, এটার মান দেব পি, পি গুণিত 99.98 এবং 100 থেকে যেটা বিয়োগ করবো সেটা আমার বের হবে হয়তো 0.02। এখন বিষয়টা হচ্ছে আমরা এটা কত ধরবো, কিউ গুণিত এক্স ধরবে, এটা ধরবে এক্স, এবং পরেরটা ধরবো হচ্ছে আর গুণিত এই যে 0.02 বিয়োগ এখানে যে এক্স নিয়ে গেছি, এই এক্সটা এখানে বসবে, এই এক্সটা এখানে বসবে। বসার পরে আমরা মান বসে এক্স এর মান বের করবো, এক্স এর মান বের করলে কিন্তু এটা বের হবে। আর পরে আবার যদি এখানে তৃতীয় তখন বলবে, তৃতীয় দিয়ে আমি এটাও বের করে নিতে পারবো। আশা করা যায় বুঝে গিয়েছে। এই ধরনের তিনটা আইসোটোপ দেওয়া থাকলেও কিন্তু আমরা খুব সহজে কিন্তু এই ধরনের অঙ্ক। আমরা এখন বর্তমানে যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আসলে আপেক্ষিক পারমাণবিক ভর কি? কোনো মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী তাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। আমরা যে সংজ্ঞাটা পড়লাম, এই সংজ্ঞাটুকুর মাধ্যমে আমরা এই সূত্রটা পেয়ে থাকি। এই সূত্রটা হচ্ছে কি, আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, 1/12 অংশ। আমরা ঠিক এটার কেমন করে বের করবো? যেমন আমাদের বলা হচ্ছে যে অক্সিজেনের পারমাণবিক ভর নির্ণয় করো, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর যদি আপেক্ষিক পারমাণবিক ভর যদি নির্ণয় করতে বলে, তাহলে অক্সিজেন এই মৌলের জায়গায় লিখবো অক্সিজেন। অক্সিজেনের একটি পরমাণুর ভর লাগবে, একটি পরমাণুর ভর আমাদেরকে জানতে হবে। ওই ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ দ্বারা ভাগ করতে হবে, এবং এর একটা প্রমাণ মান আছে 1.66 × 10⁻24 গ্রাম। তাহলে আমরা যদি এই মানটুকু বসায় দিই তাহলে কিন্তু আমাদের 16 পয়েন্ট সামথিং আসবে। হ্যাঁ, তাহলে ওইটাই হবে অক্সিজেনের কি আপেক্ষিক পারমাণবিক ভর। এখন যদি বলে যে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত বা 16 বলতে কি বোঝায়, তাহলে আমরা বলবো অক্সিজেনের একটি পরমাণু কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের তুলনায় 16 গুণ ভারী। এটুকু মাথায় রাখতে হবে, কেননা 16 বের হয়েছে। আমার যদি এখানে আমরা যদি ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি বলি, তাহলে এখানে দিতে হবে ক্যালসিয়াম, তাহলে এখানে বের হবে 40। তাহলে আমরা ঠিক তাহলে কি বলবো যে এখানে 40 গুণ ভারী হবে। কার তুলনায়? কার্বন 12 আইসোটোপের তুলনায় 40 গুণ ভারী হবে, এবং এই মানটুকু অবশ্যই মনে রাখতে হবে। এই অধ্যায়ের একটা আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যে কপার এবং ক্রোমিয়ামের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। যেমন ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে Cr24। আমরা যদি স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p 6 3s2 3p 6 3d আমরা অফ রাখলাম 4s, এখান থেকে দুটি ইলেকট্রন চলে গেল 20 আর 4 24। স্বাভাবিক নিয়মে কিন্তু আমাদের আহ্বান নীতি অনুসারে কিন্তু এইটাই হচ্ছে আমাদের একটা ইলেকট্রন বিন্যাস। কিন্তু বলা হচ্ছে 3d4 এবং 4s2 অপেক্ষা এই কাঠামোর চাইতে 3d5 and 4s1 এই কাঠামোটা অধিক স্থিতিশীল। অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করলে সেখান থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসতে বেশি পরিমাণ শক্তি অর্জন বা শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ বলা হচ্ছে প্রত্যেকটি পরমাণুর টার্গেট হচ্ছে স্থিতিশীলতা অর্জন করা। তাই এটার সঠিক ইলেকট্রন বিন্যাস হবে এরকম যে 1s2 এই পর্যন্ত ঠিক থাকবে, শুধু এখানে 3d5 হবে and 4s1 হবে। এটা হলো ক্রোমিয়ামের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। এই কথাটুকু কিন্তু উল্লেখ করে দিতে হবে। ঠিক একই রকম করে যদি আমরা এখানে কপারের ক্ষেত্রে যদি বলি যে কপার কিন্তু 29, ঠিক আছে, তাহলে এখানে যাবে 2টা আর এখানে আসবে 9টা। কিন্তু এই যে এটা কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক আহ্বান নীতি অনুসারে কিন্তু বলা হচ্ছে যে 3d9 and 4s2 অপেক্ষা কিন্তু অধিক স্থিতিশীল হচ্ছে 3d10 and 4s1। ঠিক এই কারণেই এটা কিন্তু লেখার পরে বলবো যে আগের ইলেকট্রন বিন্যাসটাকে ঠিক করবো, বলবো যে সঠিক ইলেকট্রন বিন্যাস এই পর্যন্ত ঠিক লিখবো, 3d10 দিয়ে 4s1 দেবো। এটাই হচ্ছে আমাদের কপার এবং ক্রোমিয়ামের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। মেন কারণটা হচ্ছে স্থিতিশীলতা অর্জন। স্থিতিশীলতার জন্যই আসলে কিন্তু এটার একটু ব্যতিক্রমতা দেখা